আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেয়ন্ডা গ্যালারিতে। আজ আমরা কথা বলবো ফুটবলের জাগরণ এবং ক্রিকেটের পতন নিয়ে। আমাদের সাথে আছেন একজন অতিথি, ক্রীড়া বিশ্লেষক এবং কলামিস্ট ইকরামুজ্জামান। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক চাইলে আপনিও যোগ দিতে পারেন আলোচনায়, স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করতে পারেন কিংবা মতামত জানাতে পারেন। আমরা আলোচনায় যেতে চাই। ইকরাম ভাই, যদি একটু জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেটের এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আরব আমিরাত নাকি বাংলাদেশের ফুটবল? বাংলাদেশের ফুটবল তো প্রতিপক্ষ, কিন্তু বাংলা ক্রিকেটের প্রতিপক্ষ কিন্তু ক্রিকেটের সংশ্লিষ্ট সব মানুষজন। কারণ কি, ফুটবল এবং ক্রিকেট কিন্তু কোনো বাধা নাই এখানে। যেমন ফুটবলের একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং ক্রিকেট কিন্তু ক্রমশই পিছন দিকে ছুটছে। কেন ছুটছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু এখন যে ফুটবলের কিন্তু প্রতিপক্ষ কিন্তু না, আসলে দুটো খেলাকেই দেশের লোকজন ভালোবাসছে, সাংঘাতিকভাবে ভালোবাসেন। যার জন্য তার প্রমাণ হয়েছে যে ফুটবল নিয়ে যে ইন্টারেস্ট ক্রিয়েট করা হয়েছে, যে উৎসাহ দেখানো হচ্ছে সব জায়গায়, এরকম আগে কখনো দেখি নাই। মানে আমার নিজের মনে হয়েছে যে আমি কখনো দেখি নাই, কারণ আমি স্বাধীনতার একটু আগের থেকে এবং বা পরের সমস্ত ফুটবলগুলো ফলো করেছি এবং এইরকম উন্মাদনা আর কখনো লক্ষ্য করা যায় নাই। আপনাদের সবারই মধ্যে মনে আছে যে এখানে নাইজেরিয়া এবং আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা খেলেছিল, কিন্তু তখনও কিন্তু টিকিট নিয়ে এই অবস্থা হয় নাই। এখন যেটা হয়েছে, এই যে আমরা 4 তারিখে একটা খেলা দেখবো, ফ্রেন্ডলি ম্যাচ ভুটানের বিপক্ষে, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে 10 তারিখে সিঙ্গাপুরের সঙ্গে খেলা। এইসব জিনিসগুলো না আমাদের জন্য খুব জীবন মরণ। এখন মানুষ বিশ্বাস করতেছে যে এই জাগরণের পিছনে দুটো কাজ করেছে, হামজা আসছেন, অমুক আসছেন, সবগুলো কথা আমরা পরে বলছি, কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে যে এই জাগরণটাকে কাজে লাগানো যাবে এবং এই জাগরণ যদি কাজে লাগে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল আবার দাঁড়ানোর চেষ্টা করবে। এইখানে একটা জিনিস। আর ক্রিকেট হয়েছে কি, ক্রিকেট ক্রমশই পিছনে যাচ্ছে। কেন পিছনে যাচ্ছে? খুব শক্ত সময় পার করছে। মাঠে যেমন অবস্থা, মাঠের বাইরেও একই অবস্থা। অর্গানাইজাররা, ক্রিকেট সংঘ মানে যারা ডাইরেক্টর সাহেবরা, ওরা মনে করছেন ওরা ক্রিকেট থেকে আরও বড় হয়ে গেছেন, ওইখানেই মার খেয়ে গেছে। 3টা ইয়েতে আমরা খেলি, টেস্ট, ওয়ানডে, টি20, সব জায়গাতে আমরা নিচের দিকে চলে আসছি, প্রত্যেকটা 3 জায়গায় নিচের দিকে চলে আসছি। এইসব কোনো বড় উদাহরণ না যে ওই যে আরব আমিরাতের সঙ্গে 2-1 হেরে গেছি, পাকিস্তানের সঙ্গে 3-0-তে, পাকিস্তানের 3-0-তে আনলাম। তারপরে যে আগামী থেকে ইয়ে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, আমরা বুঝতে পারছি না আমাদের কি অবস্থা হচ্ছে, কারণ আমরা কিন্তু ক্রিকেটের বাইরে অন্য আলোচনায় সবচেয়ে বেশি ব্যস্ত। আপনি দেখেন, এই যে ক্রিকেটে এই অবস্থায় পতন হলো, মানে আমাদের দলটা মনে হলো 10 নম্বরে নেমে গেছে। টেস্টে নামছে, ওয়ানডেতে নেমেছে এবং টি20তে নেমে গেল, মানে 3টাতে আপনি নিচে। একসময় বলতাম বসে বসে, ওয়ানডেতে আমরা খুব ভালো দল, যে কোনো দিন যে কোনো সময়কে হারাতে পারি, সক্ষম আমাদের, আমার সেই সক্ষমতা আছে। এগুলোও কিন্তু বোগাস। ক্রিকেট কিন্তু আবেগের খেলা আর না, এখন কিন্তু ক্রিকেট খুব বাস্তবতার মধ্যে দিয়ে চলে আসছে বলেই আমরা বলতে পারি যে ধরা পড়ে যাচ্ছি। স্বচ্ছতা ক্রিকেটে নাই তো, যার জন্য এইসব জিনিস করে করেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনাদের ক্রিকেটের নাটক বলেন, কানামাছি খেলা বলেন, এখন অনেক কিছু হয়ে গেছে। নতুন প্রেসিডেন্ট আসছেন, ইনি চলে গেছেন, এখানে রিট করা হয়েছে, ওই রিটও আবেদন চলে গেছে। এগুলো না খুব, আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুব একটা মানে ধর্তব্য নয়। সবচেয়ে বড় হয়েছে মাঠের খেলাটা কি হয়েছে। আপনি একজন লোক যদি 9 জন ডাইরেক্টরের মধ্যে 8 জন ডাইরেক্টরই আপনার খালি অসহযোগিতা চলে, সে কী করবে? কেউ কিছু করতে পারবে না। ইকরাম, আপনি অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট, ফুটবল, বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গন ফলো করছেন। আমার যতটুকু ছোট ক্যারিয়ার হয়তো বা ওভাবে দেখা হয়নি, তবে যেটা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট টিম যখনই দেশের বাইরে গেছে কিংবা দেশের বাইরে থেকে এসেছে, এয়ারপোর্টে কিন্তু আমরা দেখেছি যে কিছু অল্প সংখ্যক হলেও সমর্থকরা সেখানে গেছে তাদের হয়তো বা প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য। গতকাল আমরা দেখলাম হামজা চৌধুরী সকালবেলা এসেছে বাংলাদেশে, সেখানে অনেক ফুটবল যারা আসলে হামজাকে এক ঝলক দেখতে চায় তারা বিমানবন্দরে গেছে সমর্থকরা। বিকেলে বাংলাদেশ টিম এসেছে, ক্রিকেট টিম, সেখানে কোনো একটা দর্শকও ছিল না যে তাদেরকে একটাবার দেখার জন্য বা তাদেরকে রিসিভ করার জন্য। এই যে পার্থক্যটা এখন হলো ফুটবল এবং ক্রিকেটে সমর্থকদের মধ্যেও,
এই জিনিসটা কি ক্রিকেটের জন্য কতটা অ্যালার্মিং? এইটা তো ক্রিকেটের জন্য তো অ্যালার্মিং। ক্রিকেট নিজেরাই বুঝতে পারছে যে কিভাবে ঘন্টা বাজছে, পিছনে হঠাৎ ঘন্টা বেজেই চলেছে। ফুটবলের যে জিনিসটা আমি আপনাকে বললাম, হামজা কিন্তু একা কেউ কিছু করতে পারবে না। হামজা এমন একজন খেলোয়াড় যিনি প্রিমিয়ার লিগ থেকে এসেছেন বলেই সবচেয়ে বড় কথা হয়েছে যে হামজার সঙ্গে কিন্তু বাংলাদেশ নামটা ট্যাগ হয়ে গেছে। এবং বাংলাদেশ নামটা ট্যাগ হয়েছে কিন্তু অন্যরকম করে না, উনি বাংলাদেশি বংশোদ্ভূত বলেই আমাদের একটা সুবিধা হয়েছে। ওই কথাগুলো আমরা পরে আলোচনা করব। উনি হয়েছেন বা অন্যরা আসছে। কালকে হামজা আসছেন, ওনাকে দেখার জন্য মানুষ যাবে, কারণ ওই যে আমি আগেই বলে ফেলেছি যে ফুটবলের প্রতি মানুষের একটা বিশ্বাস জন্মেছে যে এখন কিছু হতে পারে যদি আমরা সঠিকভাবে চলতে পারি। কারণ এখন একটা নতুন সৃষ্টি হয়েছে, বড় সৃষ্টি হয়েছে, এবং এটা দিয়ে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এই উদ্দীপনাকে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং আমার একটা দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। দর্শক, আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন, আপনার পরিচয়টি আগে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি পুরান ঢাকা থেকে বলছি। জি। একদম ভাই, আসসালামু আলাইকুম। আমি খুব ছোটবেলা থেকে আপনার ভক্ত, ক্রীড়া জগতের ভক্ত। আমার বয়স তো প্রায় 55-56 চলে এখন। 46-47 বছর ধরে আমি খেলা দেখি, স্টিল নাও প্রত্যেকটা ভেন্যুতে আমি খেলা দেখি। বিশেষ করে কোনো ভেন্যুতে আমার মিস নাই এখনো। লাস্ট কুমিল্লায় ছিলাম, ময়মনসিংহ, রাজশাহী, সব খেলা দেখি। আমার প্রশ্ন দুইটা। প্রথম হলো ক্রিকেট নিয়ে প্রশ্নটা হলো এরকম, এখন যে ক্রীড়া উপদেষ্টা আছেন, ওনার বয়স, ওনাকে আমি সম্মান করি, বলছি ওনার বয়স আর কি বলেন। এই যে গত 3 মাসের মধ্যে দুজন বোর্ড প্রেসিডেন্ট আসলেন, হঠাৎ কোনো বলা নাই কোয়া নাই, ক্রিকেটার তারা, এরা এসে ক্রিকেটের কি করবে বলেন? এরা নিজেরাই সমালোচনায় ভরপুর ভক্ত। বুলবুল ভাই এমন একটা ভালো ছেলে, চমৎকার ছেলে, ওর সাথে আমি নির্মাণ স্কুল ক্রিকেটও খেলেছি, আমার সাথে সম্পর্ক আছে। এই একটা ভালো লোককে একটা খারাপ জায়গায় এনে তাকে আবার নতুন করে, মানে তার বদনাম তৈরি হবে, কিছুদিন পরে শুরু হবে তার বদনাম, আমি জানি এটা বাংলাদেশ। আরেকটা প্রশ্ন হলো ফুটবল নিয়ে। এই ফুটবল নিয়ে যেগুলো শুরু হচ্ছে, আমি 40 বছর ধরে খেলা দেখি, আমি ক্লাবের সাথে আছি, সেন্ট্রাল মেম্বার, সমর্থক গোষ্ঠীর। আমি আজ পর্যন্ত একটা টিকিট পাইনি। আমার মানে এই কষ্ট আমি কাকে বলবো বলুন? কারা টিকিট পাচ্ছে আমি নিজেও জানি না। যখনই ফোন করি গাউসের কাছে বা ইকবাল দেখে, তারাও প্রশ্ন কোনো উত্তর দেয় না, তার বিষয়ে ফোন দেয় না। এক সময় আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল তাদের। সবাই যখন লঙ্কা চলে যায় সবাই হনুমান হয়ে যায়, এটাই সত্যি। কিন্তু আমার কথা হলো ফুটবল আর ক্রিকেটকে যদি আপনি অ্যাভারেজ করতে যান, ইচ্ছা করলে ফুটবলের টিকিট সিস্টেমটা আমরা অনলাইনে না করে আমরা বুথে দিতে পারতাম, আমরা সিরিয়ালের সামনে কাউন্টার করতে পারতাম, তাহলে গণজোয়ার আরো বেড়ে যেত ফুটবলের। দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি দুটো প্রশ্ন রেখেছেন, যেটা আসলে তিনি বলছেন টিকিট নিয়ে আসলে অনেকের অভিযোগ, যারা আসলে টিকিটটা পায়নি। অবশ্যই এরকম একটা ম্যাচ দেখার জন্য অনেক অনেক বেশি মানুষের আসলে আগ্রহ। অনেকে টিকিট পায়নি, যে সিস্টেমে আসলে বাফুফে টিকিটের সেলিংটা করেছে, হয়তোবা সেটা ঠিকঠাক মতো তাদের ক্লিক করেনি। এটা কি অন্যভাবে করা যেত কিনা? অবশ্যই অন্যভাবে করতে হবে। ওনাকে ধন্যবাদ দিব যে একটা জিনিস হয়েছে কি জানেন, এই যে জাগরণটা সৃষ্টি হয়েছে, ফুটবল কিন্তু কারা দেখবে এইখানেও কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। এটা কিন্তু মানে এই ধরনের লোক যিনি টেলিফোন করছিলেন ওনারাই কিন্তু ফুটবল দেখার কথা বা আমরা যাওয়ার চেষ্টা করার কথা, কিন্তু এই যে যেভাবে করা হয়েছে ওটা না করে যে অনলাইনে দিক, ঠিক আছে, কিন্তু কিছু কাউন্টারে দেওয়ার প্রয়োজন ছিল, যে সবারই তো একটু পাওয়ার কথা আছে। কারণ 4 তারিখেরটাও কিন্তু অনেক বিক্রি হয়ে গেছে। 4 তারিখে জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ ভুটানের সঙ্গে, তাও কিন্তু বিক্রি হয়েছে। আর ওইখানে তো হবে, কারণ হয়েছে কি ওইখানে দুটো জিনিস কাজ করতেছে। হামজা একা না, আমরা কিন্তু একটা ভুল করতেছি। হামজা একা না, হামজা কিন্তু বাংলাদেশের আরও 10 জন প্লেয়ারদের মতো একই। ওখানে যদি সমিত খেলেন উনিও সেম, কারণ এরা সবাই হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত, মানে অরিজিন যেটা, এরা প্রত্যেকে যদি সামিউল খেলেন সেম অবস্থা হবে। এখন যেটা হয়েছে যে এই যে একটা উৎসাহ জেগেছে, যার জন্য কিন্তু মানুষের উন্মাদনা, এই উন্মাদনাটা দরকার। ফুটবল ফেডারেশনের উচিত ছিল এই উন্মাদনাটাকে ধরে রাখা। কারণ টিকিটের এই সিস্টেমটা আবার কিন্তু একেবারে বলা যায় যে গ্লোবালি এইভাবেই হয়, মানে হ্যাঁ গ্লোবালি হয়, কিন্তু আমরা না গ্লোবালির অবস্থায় যেতে পারি না ভাই এখনো। আমাদের আসলে ওই যে বললাম না যে সব কিছু একদম হঠাৎ করে কিছু করে ফেললে, এখানে যদি আপনি ফ্যান জোন করে হঠাৎ করে 2 মাইল 3 মাইল মধ্যে বন্ধ করে দিয়ে, আমরা যারা বাইরে খেলা দেখতে গিয়েছি তখন অনেক দূরের থেকে হেঁটে হেঁটে যাওয়া, এটা করা, এগুলি কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সম্ভব না। আমাদের বাস্তবতাকে দেখতে হবে। আমি তো এখনো ময়ূর হতে পারি নাই,
আমি কাকে রয়ে গেছি, আস্তে আস্তে বললেই হতো। এবং এই টিকিটগুলির ব্যাপারে না একটা যাওয়া উচিত ছিল। আমি জানি না ওনারাও হয়তো আমার সঙ্গে ডেফার করবেন, যে বলবেন যে না উনি বুঝতেছেন না, তাও হতে পারে। আমি যদি না বুঝি তাহলে কিছু করার নাই। কিন্তু আমি একটা জিনিস চেয়েছিলাম যে ফুটবল রসিকরা, যারা সত্যিকারে ফুটবল রসিক, তারা খেলা দেখুক। হ্যাঁ, অনলাইনে অনেক সময় সম্ভব হয় নাই, অনেক চেষ্টা করছে সবাই, অনেকেই চেষ্টা করছে, আমি নিজেও নাই, আবার অনেকে দেশের বাইরে থেকে আবার অনেকে দেশের বাইরে থেকে করছে। এটা খুব এনকারেজিং। যদি সত্যি এগুলো স্ট্যাটিস্টিক্সও আমি দেখলাম যে দেখিয়ে দেওয়া হচ্ছে, উগান্ডা থেকেও জার্মানি থেকে, নেপাল থেকে কেটেছে, নেপাল আমাদের বন্ধুরাও আছেন। তো এখন যেটা হয়েছে যে এই যে উন্মাদনাটা, এটা কিন্তু খুব দরকার ছিল এটা এখানে করা। আর ক্রিকেটের মধ্যে উনি যেটা বলছেন, এটা কিন্তু একটা ভীষণ সমস্যার সৃষ্টি করতেছে ক্রিকেটকে। ক্রিকেট কিন্তু ক্রমশই নিচে নামতেছে, এমন হচ্ছে। যেহেতু উনি একটা ক্লাব চালান, ওনার ক্লাবটা এবারও চ্যাম্পিয়ন হয়েছে, ক্লাবের সঙ্গে সংযুক্ত, এবারও চ্যাম্পিয়ন হয়েছে, সব কিছু হয়েছে, যার জন্য উনি কিন্তু হি নোজ অল থিংস, সব কিছু জানেন। এখন যেটা এখানে ক্রিকেট হয়েছে, বুলবুল অনেক দিন পরে তাকে ডেকে আনা হয়েছে। আর ফারুকও নিজে যান নাই, ফারুককেও দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে ফারুকের পারফরমেন্স রিভিউ করা হয়েছে। এখন পারফরমেন্স রিভিউ করাতে ফারুক মানে যেটা মানে ক্রীড়া উপদেষ্টা নিজে বলেছেন যে এইসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এর মধ্যে বিপিএলও আছে। এখন বিপিএল তো ফারুক চালায় না, বিপিএলে কিন্তু গভর্নিং বডির জেনারেল সেক্রেটারি জেনারেল আছেন, বিপিএল অন্যান্যরা সবাই মিলে চালায়। কারোর ব্যর্থ হলে তো সবাই হয়েছেন, ঠিক আছে। আমি এই ব্যর্থতার সফলতা এগুলো নিয়ে করার কথা না, এখন এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ হবে না। কারণ লাভ একটাই হবে না, যে আমরা কিন্তু আমাদের ক্রিকেট ইন্টারেস্ট হারায় ফেলতেছি। ক্রিকেটের যে সামনে যে অবস্থান, আপনি দেখেন, আমি জানি না পাকিস্তানে একটা ট্যুর হবে কিনা, জুলাইতে একটা সম্ভাবনা আছে, আসার কথা আছে, একটা সম্ভাবনা আছে। অগাস্টে ইন্ডিয়ার সঙ্গে একটা ব্যাপার আছে, মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে চলে যাবে, তারপরে এশিয়া কাপ আছে, তারপরেই ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের জন্য টি-20 খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনি আসার পরে আমরা চিন্তা করলাম কানামাছিতে কে কে জিতছে, কে কাকে ধরে ফেলছে, কে কি হয়ে গেছে, কার পারফরমেন্স কি হয়েছে। ভাই, পারফরমেন্স যদি আমরা এখন বলতে চাই, মানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা সম্মান প্রদর্শন করে বলছি, যতগুলো মানে জেলা পর্যায় থেকে নিয়ে বিভাগ, ফেডারেশন, অ্যাসোসিয়েশন সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। ওইখানকার 9 মাসের করা হয়েছে। আবার ওই 9 মাসের পারফরমেন্স দেখেন আপনি, সব জায়গাতেই কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। এটা খুব দুঃখজনক। কারণ ক্রিকেট ফুটবল শুধু না, সব খেলাতেই যদি আপনার স্থবিরতা চলে আসে, কিছুটা স্থবিরতা চলে আসে, তাহলে কিন্তু এটা মানে আবার ওই অবস্থায় যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। এটা কিন্তু একটা জিনিস। এখন কেন স্থবিরতা আসছে সেটাও আরেকটা ব্যাপার। কিন্তু আমি খুশি হব যদি মাননীয় উপদেষ্টা অন্যান্য এইসব ফেডারেশন আছে, ওদের হঠাৎ এক একজনকে করেন, মধ্যে একজনকে চেঞ্জ করা হয়েছে, এখন জেনারেল সেক্রেটারি একজনকে চেঞ্জ করা হয়েছে একটা ফেডারেশনের। তো কেন করা হয়েছে সেটাও উনি জানেন। তো উনি বোধহয় অপরাগতা প্রদর্শন করছেন সামথিং লাইক দিস, এরকম। তো এখন যেটা হয়েছে যে এই পারফরমেন্স তাহলে রিভিউ করা হোক সবার ক্ষেত্রে। হ্যাঁ, ক্রিকেটে তো হয়েছে, ক্রিকেটে তো একদম আমি তো প্রথমেই বললাম যে অবস্থাটা খুব বাজে। কারণ দুই পক্ষের কথা বলা, কোনো পক্ষ না, দুজনই কিন্তু ক্রিকেটার। সেঞ্চুরিয়ান, ফার্স্ট সেঞ্চুরিয়ান, বিশ্বকাপে আমাদের মানে ওই দলের অধিনায়ক ছিলেন, ফারুক সাহেব এখানে ছিলেন, সব কিছুই হয়েছে। এই নিয়েও একদম পুরোপুরি মানে ক্রিকেটের সঙ্গে জড়িত, ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত, সব কিছু জড়িত। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হয়েছে যে উনি আসার পরে, বুলবুল আসার পর থেকেই কিন্তু আমি না আগের অবস্থাটা আবার দেখতেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি 8 মাস 9 মাস আগে যে অবস্থা দেখেছিলাম মানে ফারুক সাহেবকে নিয়ে, এই অবস্থাটাই আবার সৃষ্টি হয়ে যাচ্ছে। অবশ্যই এটা খুব দুঃখজনক। আমরা এটা নিয়ে আলোচনা করব, তার আগে অবশ্যই একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটা বিরতির পর। দর্শক, ফিরলাম বিরতি থেকে। আমরা আলোচনা করছিলাম ফুটবলের জাগরণ এবং ক্রিকেটের পতন নিয়ে। দুটো প্রশ্ন আছে, আমাদের সময় খুব কম। ইকরাম ভাই যদি একটু আমাদেরকে একটু বলেন যে আমিনুল ইসলাম বুলবুল, তিনি একটা লম্বা সময় আইসিসির সাথে ছিলেন, তিনি জানেন যে একটা প্রপার ক্রিকেট কাঠামো কিভাবে গড়ে উঠতে হয়, কিভাবে গড়ে ওঠে। তিনি আফগানিস্তান ক্রিকেটের সাথেও কাজ করেছেন, তাদেরও একটা ক্রিকেট কাঠামো তিনি তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের যে ক্রিকেট কাঠামো চলছে, এটা একেবারে বলা যায় প্রাগৈতিহাসিক কালের। সেই সময়ের একটা ক্রিকেট কাঠামো এত অল্প সময়ে, যদি আমরা কাউন্ট করি যে তিনি অক্টোবর নির্বাচন পর্যন্ত আছেন, খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে পুরো ক্রিকেট স্ট্রাকচার কি সেই মডার্ন ক্রিকেটে রূপান্তর করা সম্ভব কিনা?
না এটা না এটা সম্ভব না, কারণ এটা হয় কি প্রায়োরিটিটা তাকে সেট করতে হবে। আমি যতটুকু দেখেছি যে চেয়েছেন যে সবার প্রেজেন্টেশন দরকার, যদি উনি নিজেই প্রেজেন্টেশন দিয়েছেন, প্রেসিডেন্ট কখনো আর প্রেজেন্টেশন দেবেন না, এটাই প্রথমে বলে দিয়েছেন যে আমার মেসেজটা এরকম। এখন ওদের প্রেজেন্টেশন দিতে হবে। এখন ডিসেন্ট্রালাইজেশনের যে ব্যাপারটা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করতে হবে। এখন এগুলি করতে হবে, কিন্তু আমরা বলি, ওই বোর্ডের যারা পরিচালক আছেন তারা বলেন, প্রত্যেক দিন মিডিয়ারা এগুলো বলে, কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন আর হচ্ছে না। এবং এইসব কাজ করতে হবে রোজ বলা হচ্ছে, কিন্তু এইসব কাজ হচ্ছে না বলেই কিন্তু ক্রিকেটের অবস্থা হয়েছে। এখন বুলবুল সাহেবকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে। সবাই, যেটা ফারুক সাহেব নিজেও বলেছিলেন উনি চ্যালেঞ্জ নিয়েছেন, এটাও উনিও বলছেন উনি চ্যালেঞ্জ নিয়েছেন, কারণ এটা ওনাকে করতে হবে। এখন উনি মানে টি-20 খেলবেন বা আবার 3 মাসে থাকবেন না বা থাকবেন, এগুলো কিন্তু খুব সবকিছু একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। অক্টোবর মাসে ইলেকশন হওয়ার কথা। ইলেকশন হলে কি হয়, আমাদের দেখেন জাতীয় ক্রীড়া পরিষদের একটা অবস্থান আছে, সেখানে আমাদের 2 জন ডিরেক্টর দেওয়ার শক্তি আছে, তাদের 5 জন কাউন্সিলর দেওয়ার শক্তি আছে। কাউন্সিলররাই আলটিমেটলি এদের করে। এখন যদি এখানে ডিরেক্টররা শেষ পর্যন্ত করে, তাহলে হয়তো উনি থাকবেন, হয়তো বা উনি থাকবেন না। এখন উনি না থাকলে ওখানে কি হবে? দেশ তো থাকবে, চলতে তো হবে, আমাদের ক্রিকেট তো থাকবে। কারণ আমি আপনি পারামারি করার পরে দিন শেষে কিন্তু বাংলাদেশের ক্রিকেট, এবং ক্রিকেট কিন্তু শুধু বাংলাদেশের জন্য শুধু খেলা না, এটা অনেক বড় ব্যাপার। যেমন ফুটবলটা এখন সেম অবস্থা চলে আসছে, ফুটবলের সেম এই চ্যালেঞ্জ নিতেই হবে। এবং চ্যালেঞ্জটা নিতে হলে কি করা হচ্ছে, হামজা চৌধুরী আছেন, সুমিত আছেন, ফামিদুল আছেন, সালমান আসতেছেন, আরও 3-4 জন চলে আসবে। এইখানে থেকে আমাদের প্রথম টার্গেট কি, এখন আমাদের সাফে জিততে হবে, এই টার্গেটটা নেওয়া হয়েছে। দক্ষিণের সেরা হতে হবে একটা, আরেকটা হচ্ছে যে আমাদের এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে। এবং আমার খুব ভালো লেগেছে যে এই ফুটবল বোর্ড এই কমিটিটা এটা বলতে পারছে যে আমাদের এটা করতে হবে, এবং এটা করতে হলে যে জিনিসটা করতে হবে সেই উদ্যোগগুলো নিতে হবে। এখন যেটা হয়েছে যে সবাই মিলে যখন খেলার জন্য একটা উৎসাহ দেখাচ্ছে, সব কিছু করতেছে, যার জন্য এখন কিন্তু একটু বড় মানে ক্যানভাসে ফুটবলকে নিয়ে ভাবার দরকার হয়ে পড়েছে। এবং এইটাই কিন্তু জিনিস। এবং ফুটবলের সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ফ্যান বেস তৈরি হয়েছে বিশাল বড়। আমরা জানি যে এতগুলো মানুষের আগ্রহ এখন ক্রিকেট ফুটবলকে কেন্দ্র করে। এই আগ্রহটাকে ধরে রাখেন, এই আগ্রহকে যখন ধরে রাখবেন, আগ্রহ কিন্তু বিরাট শক্তি। আজকে আমরা কেন বলতেছি সিঙ্গাপুরের সঙ্গে আমরা জিতবো, কারণ বিকজ ওইখানে 22,000 বা 24,000 বা 21,000 কী সব জনের লোকজন আছে, এটা আমরা এখনও বলতে পারি না। আশ্চর্য এটা লাগছে আমার কাছে, যে যত হাজার ঢুকবে সব তো আপনার সাপোর্টার। ফুটবল তো হোম অ্যান্ড অ্যাওয়ে, কেন হোম অ্যান্ড অ্যাওয়ের ব্যাপারটা হচ্ছে আস্ত দুনিয়াতে এই অবস্থা। এখানে তো আমাদের হোম ম্যাচ, আপনি এখন সবাই কিন্তু অবস্থান, সিঙ্গাপুরের অবস্থান, হংকংয়ের অবস্থান, আমাদের অবস্থান, ইন্ডিয়ান অবস্থান, সব একই অবস্থায়। আমরা এগিয়ে যাব, ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে। হামজাও বলেছেন এগিয়ে যাবেন, সবাই বলছে এগিয়ে যাবেন, কিন্তু সঙ্গে তো আমাদের প্লেয়াররা খেলতেছে। সবচেয়ে বড় কি অ্যাডভান্টেজ, এটা বলে শেষ করে দেয়, ফুটবলে এই যে বিদেশিরা, এরা কিন্তু আমাদের জন্য বিদেশি না, এরা বাংলাদেশি হয়ে গেছে, অরিজিন বাংলাদেশ, যার জন্য হয়েছে। ওয়ার্ল্ড কাপে আপনি সবাই জানেন, আমরা সবাই জানি এটা, ওয়ার্ল্ড কাপে বিভিন্ন দেশে নাগরিকত্ব দিয়ে এনে রাখে। ওই প্লেয়ারগুলোর ভাষা আলাদা, কথাবার্তা বলে আলাদা, সব কিছু বলে আলাদা। আমাদের কিন্তু সব লোকের ভাষা বাংলা, সবাই সবাইকে বুঝতে পারছে। এইটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এবং এই অ্যাডভান্টেজটা নিয়ে দেশপ্রেম উজ্জীবিত হয়ে যখন খেলবে, এই খেলাটা অনেক ভালো হবে। সেম ক্রিকেটে যেটা হচ্ছে, ক্রিকেট কিন্তু আমরা পিছনে ফেলে দিতেছি। আমি আগেই বলেছি যে কর্মকর্তারা এখন, মানে সংগঠকরা এখন ক্রিকেটের উপর চলে গেছে, যার জন্য এই যে ফিরে আসা হলো, কোনো কথাবার্তা নাই, এসেই কিন্তু আবার শুরু হয়েছে, আবার বলা শুরু হয়ে গেছে যে এইটাই করতে হবে, এটা করতে হবে। আর ওইখানে প্রোগ্রামটা দেখতে হবে। ওখানে কি প্রোগ্রাম দেখবেন আপনি? আপনার প্রত্যেকের দায়িত্ব আছে। যদি বুলবুল সাহেব অনেক বেশি, আমি বিশ্বাস করি যে হবেন, প্রফেশনাল হওয়া উচিত, হবেন, মানে আছেনই উনি, তো ওইখানে ওনার ক্ষেত্রে কাজ করা। কিন্তু উনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করে নেই। দুটো জিনিস আছে, একজন খুব ভালো খেলোয়াড়, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর না, একজন খুব ভালো কোচ, খুব ভালো ম্যানেজার না। এগুলো হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু উনি যেটা করেছেন, যদি উনি সত্যি করে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে দ্যাট উইল বি নাইস ফর আস। বিকজ আমরা কিন্তু এখন এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে, হিংসার থেকে বেরিয়ে আসতে হবে, শত্রুতার থেকে বেরিয়ে আসতে হবে। কারণ দেশ কিন্তু সবার আগে। আমরা দেখেন 55-54 বছরে আমরা কোথায় আছি। আপনি দেখেন 2000 সালে আমরা টেস্ট পাইছি, আমরা এখন কোথায়? সেদিন দেখছেন জিম্বাবুয়ের সঙ্গে হারছি, আমাদের মাঠে হারছি। তারপরে জেতার জন্য কি করা হয়েছে, আপনি বোধহয় এটা কাভার করতেছিলেন ওই টেস্ট, ওইখানের উইকেট পাইছেন। আমরা যদি এটা করি, আমরা 6-এ গেছিলাম, ওয়ানডেতে আমরা 6-এ ছিলাম, এবং ওয়ানডে সুপার লিগে মেবি আমরা টপ 4-এ ছিলাম। হ্যাঁ, এখন আমরা 10-এ আসছি। আপনি 27-এ যদি ওয়ানডে খেলতে হয়, 8-এ
মধ্যে ঢুকতে হবে। এখন যে অবস্থা হচ্ছে 8-এ বোঝা মুশকিল, আর খালি কেউ পারফর্ম করতে পারছে না। আর একটা জিনিস হয়েছে যেটা মেডিকেল টিম নিয়ে দেখছিলাম কালকে রাত্রে একটা টক শোতে আমি দেখছিলাম মেডিকেল টিম, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমাদের প্লেয়াররা কিন্তু বিদেশে খেলতে গেলে কখনো ইনজোর্ড হয় না, আবার বিদেশে খেলে যে ইনজোর্ড হয়ে এই দেশের খেলায় খেলতে চাচ্ছে না। এইসব ব্যাপারে কিন্তু ভাবতে হবে। পুল যদি না করা যায়, প্লেয়ার যদি সৃষ্টি না করা যায়, যেটা তাবিদ আউয়াল যেটা করার চেষ্টা করেছেন, উনি বলেছেন সেদিন যে অ্যাটলিস্ট 30 জনের পুল থাকতে হবে। মানে এই জিনিসগুলো করে হয়েছে না, দুইটা অবস্থান থেকে দাঁড়াতে হবে। এবং ক্রিকেট এবং ফুটবল আমি এটা চাইবো যে একসঙ্গে চলুক এবং একসঙ্গে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। অবশ্যই এটা শুধু আপনার না, এটা আপনার আমার সবার চাওয়া এবং বাংলাদেশের প্রতিটা মানুষের হয়তো বা চাওয়া যে ক্রিকেটের যে দুঃসময় এখন যাচ্ছে সেটা থেকে অবশ্যই তারা আবারও ফিরে আসুক, বাউন্স ব্যাক করুক। এবং আমরা যেমনটা দেখেছি যে ক্রিকেটে বাংলাদেশের মানুষ যতটা প্যাশনেট, যারা যেভাবে আসলে ছুটে যায় বাংলাদেশের ক্রিকেটকে দেখার জন্য, ক্রিকেটারদের দেখার জন্য, সেই আবারও সময়টা ফিরে আসুক। পাশাপাশি ফুটবলে যে জাগরণটা এখন চলছে সেই জাগরণটা যেন ধরে বজায় থাকে এবং সামনের যে দিনগুলো আছে সেখানে যেন বাংলাদেশের ফুটবল আরও বেশি উন্নত করে এবং যে ফুটবলাররা আছে যাদের জন্য আসলে হামজা, শামিদ, সোম যারা আছেন তাদের জন্য মাঠে ছুটে যাচ্ছেন বাংলাদেশের মানুষরা, তারা যেন ভালো কিছু উপহার দেয় বাংলাদেশের মানুষকে, সেটা আমরা প্রত্যাশা করছি। এই নিয়ে প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ক্লেমন বেয়োন্ডা গ্যালারি। ধন্যবাদ সবাইকে।